আজকে HTML দেখবো, HTML এর সাথে CSS দেখবো। HTML এর সাথে থাকবে, আমরা এতদিন মানে এই দুই একটা ক্লাসে যাদের HTML এর ট্যাগ দেখে আসছি সেগুলোর সাথে আমরা CSS কে কিভাবে কানেক্ট করব এটা জিনিস দেখবো। আমরা একটা index.html নামে একটা ফাইল খুলে নিলাম এবং এই ফাইলের মধ্যে আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম এবং লাইভে নিয়ে লাইভ সার্ভারের মাধ্যমে আর একটা বিষয়, আপনি যে index.html লিখছেন তা ওই পাশে HTML এর একটা লোগো আসছে, ওইটা কিভাবে? এইটা এখানে আইকন নামে একটা এক্সটেনশন আছে। ফাইল আইকন, আইকন লিখে আপনি এই যে প্রথম দিকে যেগুলা থাকে এগুলার মধ্যে একটা ইনস্টল করে নিলেই হবে আর কি। এটাও নিতে পারেন, এগুলা যে কোনো একটা ইনস্টল করে নিলেই আপনার এটা ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিই h1 এবং এর মধ্যে লিখি আমরা একটা h1 ট্যাগের মধ্যে এই জিনিসটা লিখলাম। CSS তিন ভাবে লেখা যায়। একটা আপনি লিখতে পারবেন ইনলাইন CSS। ইনলাইন CSS কিভাবে লেখা হয়, আমি এটাকে স্পেস দিয়ে নিচে নিয়ে মানে ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। এখন ইনলাইন সিএসএস হলো এই ফার্স্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, সেটা হলো স্টাইল নামে অ্যাট্রিবিউট, সরি স্টাইল নামে অ্যাট্রিবিউট, এই ডাবল কোটেশনের মধ্যে আপনি ইনলাইন সিএসএস লিখতে পারবেন। যেরকম ধরেন এই টেক্সটার কালার কালো আছে, আমি চাইতেছি এই টেক্সটার কালার রেড হোক, তাহলে কালার ক্লোন দিয়ে তারপরে আপনার কালারের নাম লিখে দিতে পারেন রেড। এই রেড কালার রেখে দিলে এইভাবে একটা স্টাইল লেখা যায়। ধরেন আপনার এটার টেক্সট না, সরি টেক্সট না, ফন্ট ফন্ট সাইজ 30 পিক্সেল। এটা দেখলেন একটু ছোট হয়েছে, আমি একটু বড় করতে চাইছিলাম, 60 পিক্সেল। এটা লিখলাম, লেখাটা বড় দেখাইতেছে। তো এইটাই হলো আমাদের মেইনলি সিএসএস। আমরা এটা তিন ভাবে লিখতে পারি। একটা হলো ইনলাইন সিএসএস, এটা হলো লাইনের মধ্যে লেখা আর কি, মানে আমি যে লাইনে কাজ করব সেই লাইনের মধ্যে। আমি যদি নিচে আর একটা h1 দিই, যে h1 দিলাম এবং দেওয়ার পর এইখানেও দেখেন আমি ইনলাইন লিখছি দেখে ইনলাইনটা কিভাবে কাজ করে এটা দেখেন, যে আমি শুধুমাত্র এই ট্যাগের মধ্যে লিখছি যে কারণে এই ট্যাগটাই এই সিএসএস গুলাকে পাইতেছে না, বা এই সিএসএস গুলার কারণে এটা কালার হইতেছে বা বড় হইতেছে। কিন্তু এইটাও কিন্তু এই একই h1, কিন্তু এইটাতে কিন্তু কোনো কালারও হইতেছে না, বড় হইতেছে না, ডিফল্ট যেটা ছিল সেইটাই রয়ে গেছে। এই 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 যে একটা সমস্যা, ধরেন একটা ছোট্ট সমস্যা, আপনি এইভাবে লিখতে পারেন সিএসএস, কিন্তু এটা অনেকটা কষ্টসাধ্য হবে। ঠিক আছে, আমরা আরেক ধরনের সিএসএস লিখতে পারি, সেটা হলো যে আমরা এই হেডের মধ্যে একটা ট্যাগ ইউজ করতে পারি যেটার নাম স্টাইল। স্টাইল এর মধ্যে আমরা সিএসএস লিখতে পারি। আমরা এটা h1 দিছি, এটাকে h2 দিই। দেন আমরা যখন ট্যাগকে টার্গেট করব সেই ক্ষেত্রে আমরা h2 লিখে একটা ব্র্যাকেট দিব এবং লিখবো যে সরি আমার একটা কল আসছে, একটু
অপেক্ষা করেন, আমি কলে কথা বলে নিই। সরি, আমার একটা কল আসছিল আর কি। এইখানে কিভাবে লেখে সেটা হলো যে আমরা যেহেতু ট্যাগে দিব, তাহলে h1 ভাই স্কিন স্কিন স্ক্রিন দেখা যাইতেছে না? স্ক্রিন দেখা যাইতেছে না? ওই রেকর্ডিং এর ওই অপশন উঠে আছে। আপনার নেট হয়তো স্লো, বা সবারই কি এরকম? হ্যাঁ এবার আসছে, এবার আসছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা এইখানেও সিএসএস লিখতে পারি। এই h2 লিখলাম, মানে এই h2 কে ফলো করতেছে, এবং এর কালার গ্রিন দিয়ে দিলাম, গ্রিন রয়েছে। এবং ধরেন টেক্সট 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 ডেকোরেশন ধরেন আন্ডারলাইন দিলাম। দেখেন এর নিচে একটা দাগ আসছে। আমি এখন এই পেজের মধ্যে এই এই পেজটার মধ্যে, পুরো পেজটার মধ্যে যদি h2, যদি আর যে কোনো ট্যাগ, মানে h2 ট্যাগ যদি আরো লিখি, আরো যে কত লিখি না কেন, মানে আমার এই পুরো পেজটার জন্য আমি যদি আরো 20টা h2 ট্যাগ লিখি, তার মধ্যে এই জিনিসটা পাবে। আমি নিচে আর একটা h2 ট্যাগ লিখছি, এবং তার মধ্যেও আমি ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এবং দেখেন এইটাও কিন্তু এই সেমই পাইতেছে। আমি কিন্তু না এটাকে লিখছি না এটাতে লিখছি, আমি লিখছি কি যে h2 ট্যাগের মধ্যে এই কালারটা হবে আর কি। এই এই গেল একটা ভাবে, এই গেল একভাবে। আমি যখন এই ইনলাইন সিএসএস লিখছি, তখন কিন্তু আমার এই সিএসএস টা শুধুমাত্র এই ট্যাগে, মানে এই ট্যাগটার মধ্যেই কাজ করছে। যখন আমি এইটাকে এইরকম স্টাইল ট্যাগের মধ্যে লিখছি, তখন যত h1 আছে সবগুলাকেই এরকম করে দিতেছে, ঠিক আছে? আমরা আরেকটা ভাবে লিখতে পারি সিএসএস, সেটা হলো যে আমরা একটা ফোল্ডার খুলে নিতে পারি, বা এমনি একটা ফাইল খুলেও নিতে পারি। যে ধরেন একটা ফাইল খুলে নিলাম, যে স্টাইল ডট সিএসএস। এখন এই ফাইলটার মধ্যে আমরা সিএসএস লেখা কাজ করাইতে পারি, কিন্তু এইটা কাজ করানোর জন্য আমাকে প্রথমে করতে হবে কি, এই হেডের মধ্যে এটাকে লিংক করে নিতে হবে। আমরা যদি লিখি লিংক, লিংক লেখার সাথে সাথে এরকম সিএসএস আসবে, এটাকে ক্লিক করলেই সে আমাকে সিএসএসটাকে কানেক্ট করে দিবে। এখন এই এইখানে এই স্টেপ, মানে এইখানে আমাকে লিংকটা করতে হবে স্টাইল ডট সিএসএস, মানে আমার এই কারেন্ট ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস আছে। তো আমরা সাধারণত যখন প্রজেক্ট করি, তখন সেই ক্ষেত্রে আমরা একটা ফোল্ডার খুলে নিই, যেটার নাম দিই সিএসএস নামে একটা ফোল্ডার খুলি, এবং তার মধ্যে এটাকে রাখি আর কি। এই ফাইলের মধ্যে আমরা এটাকে রাখি। তো সেই ক্ষেত্রে আমার এখানে কিভাবে লিংক করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা লিংক করতে পারি সিএসএস লিখলে পরে আমাকে এরকম সাজেস্ট করবে দেন স্টাইল ডট সিএসএস, মানে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে আর কি। এটাই আমি ইন্টারপ্রেট করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এই কোডটুকু কাটি, এবং আমি এই স্টাইলটাকেও কেটে দিলাম, দেখেন এগুলো কিন্তু সব চলে গেছে আর কি। তো আমরা যদি এখন এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে যাই, যদি এই কোডটুকু পেস্ট করে দিই, তাহলে দেখবেন আবার এই জিনিসটা কাজ করতেছে আর কি। তাই আমাদের ক্লাসের কেউ কি আমাকে কল করছেন হোয়াটসঅ্যাপে?
আমাদের ইসের গ্রুপ থেকে একজন কল করছে, একটু অপেক্ষা করেন দেখি গ্রুপ থেকে কি বলে। এখানে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসটা সেম ভাবে কাজ করতেছে আর কি। তো এটাকে বলে যে আলাদা একটা মানে ফাইল খুলে, যে ফাইলের মধ্যে শুধুমাত্র সিএসএস ফাইল থাকবে, মানে সিএসএস এর যে কোডগুলো থাকবে এটা, আর এইচটিএমএল এর কোডগুলো এখানে থাকবে। তো এইরকম ভাবে আমরা এটাকে সাজাইতে পারি। এখন আমরা যে জিনিস দেখলাম যে H1, এই যে H2 এখানে লেখার কারণে আমরা এখানে এই দুইটা ট্যাগেই আমরা একই জিনিস চাই পাইতেছি। তো এই জিনিসটাও একটা একটু ঝামেলার জন্য আর কি হইতেছে যে যেহেতু আমি H1 ট্যাগটাকে সিলেক্ট করছি এই কারণে। তো এর জন্য আমাদের দুইটা অ্যাট্রিবিউট দেয় আর কি। আমরা এটাকেও কাটা দিই আর কি, ইনলাইন সিএসটাকেও কাটা দিই। দুইটা ট্যাগ দেয়, সেটা হলো যে আমরা ইন্ডিভিজুয়ালি একটা ডিপকে সিলেক্ট করার জন্য আমরা আইডিটা সিলেক্ট করতে পারি, একটা আইডি লিখতে পারি, এটা যে কোনো নেম দিতে পারি, ঠিক আছে। আমরা দিলাম হেডিং, ঠিক আছে। তো এই হেডিং লেখার কারণে আমরা এইটাকে কিভাবে এখানে এই হেডিংটাকে কাজে লাগাইতে পারি, আমরা এটা কাটলাম। আমরা যখন আইডি কে এখানে ইন্ডিকেট করতে যাব সেই ক্ষেত্রে আমরা হ্যাশ দিয়ে হেডিং লিখবো, এবং দেন আমাদের ব্র্যাকেটটা দিব, এবং এখানে আমরা সিএসএস কোডগুলো লিখবো, যে red font size 60 পিক্সেল, পিক্সেল। আমরা এইভাবে এই আইডি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এখন আইডিটা হলো এরকম যে আপনি শুধুমাত্র যে এইখানে এই একটা ট্যাগের মধ্যে আইডি দিচ্ছেন, এই একটা ট্যাগকেই আইডি হিসাবে নেওয়া যাবে। আপনি এইখানেও আইডি দিলে ওই ওই ক্লাসগুলো পাবে, কিন্তু আসলে এই আইডিটা এরকম ভাবে ইউজ করা হয় না। আইডি বলতে এরকম বোঝায় যে ইউনিক এবং একজনের জন্য। যখন আমরা একটা যে কোনো কিছুর আইডি যদি ভাবি, আপনার সেটা স্কুলের আইডি হোক বা আপনার অফিসের আইডি হোক বা যে কোনো জায়গারই আইডি হোক, সেই আইডিটা মানে একজন ব্যক্তির জন্য একটা ইউনিক আইডি থাকে, সেটা সবাই ব্যবহার করতে পারে না আর কি। তো এই আইডিটা দিয়ে তো আমি এই জিনিসটাকে সব জায়গায় ইউজ করতে পারবো না। ধরেন একটা একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের এরকম দুই তিনটা জায়গা হইতে পারে যেখানে একই জিনিস ইউজ করা যাইতে পারে। যেরকম একটা বাটনের কথা যদি আমি ভাবি, সেই বাটন ওয়েবসাইটের মধ্যে অনেক জায়গায় বাটন থাকে। তো সেই বাটনগুলো একটা ওয়েবসাইটের বাটন ধরেন যে একই কালার করতে চান, তো আপনি কি প্রত্যেক জায়গায় বাটনের জন্য আলাদা আলাদা আইডি ডিক্লেয়ার করবেন এবং আলাদা আলাদা কোড রাখবেন? এটা অনেকটা হ্যাসেল বা বেশি কোড রাখা হইতেছে, ওভার রাইট করা হইতেছে, বা বেশি বেশি রাইট করা হইতেছে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে ইগনোর করার জন্য আমরা ইউজ করি হলো ক্লাস। ধরেন আমরা এখানে দিলাম যে ক্লাস, ক্লাস দেওয়ার পর এখানে একটা নাম দিলাম, যে এটার নাম হলো হেডিং 2, এই নামে দিলাম। এই নাম দেওয়ার পর আমরা এই নামটাকে ধরে এখানে কিভাবে এইটার জন্য আমরা স্টাইল লিখতে পারি, এটা ডট দিয়ে আমরা এই নামটা লিখতে পারি। দেন আমরা এখানে আমাদের এইটার জন্য সিএসএস কোড লিখতে পারি আর কি। তো এইখানেও দিলাম যে কালার গ্রিন এবং ফন্ট সাইজ 50 পিক্সেল, এবং ধরেন ফন্ট। হ্যাঁ, ক্লাস কি কন্টিনিউ চলতেছে? একটু জি জি। আমি একটু কথা, সিরাজুল ভাই আছেন? সিরাজুল ভাই,
টেক্সট ডেকোরেশন লাইন। দেখেন আমি এই ক্লাসটা ইউজ করে আমি এই জিনিসটা এরকম ডিজাইন করছি। এখন ধরেন আমার ক্লাসের মধ্যে মানে আমার এইচটিএমএল কোডের মধ্যে এইরকম অপশন আমার আরো আছে, যে এই হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আমি চাইতেছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকেও আমি এইরকম তৈরি করব, বা এইটা যেরকম দেখা যায় এরকমই তৈরি করব। তো সেই জন্য আমাকে আবার ওই সিএসএস ফাইলের মধ্যে যে আমাদের বারবার কোড লিখতে হবে না, আমরা এখানে এইখানে এরকম করে ক্লাস লিখে এই হেডিং টু কে অ্যাড করে দিলে পরে সে ওই হেডিং টুর যে প্রপার্টি গুলা আছে, মানে তাকে যে এই হেডিং টুর মধ্যে যে যে এই কোড গুলা লেখা হয়েছে এই কোড গুলা সেও এই জিনিসগুলা পাবে আর কি। বানাম ভুল গেছে নাকি? না জানি তো, আসছে। তো এই হেডিং টুর প্রপার্টি গুলাও সে পাইছে। তো এইরকম ভাবে আমরা এক একটা করে ক্লাস লিখবো, এবং ওই ক্লাসটাকে এমন ভাবে লিখবো যাতে আমরা আদার্স ক্লাসে ইউজ করতে পারি। আপনি যে শুধুমাত্র এই একটা ক্লাসের মধ্যে অ্যাড করতে পারবেন তা না। আমরা চাইলে ধরেন আর একটা ক্লাস লিখলাম যে ডট হেডিং থ্রি লিখলাম, এবং লেখার পর এখানে আমরা কিছু কোড অ্যাড করতে পারি, যে এটা বর্ডার 2 পিক্সেল। এই এগুলা যে কোড লিখতেছি এগুলা আমি পরে বুঝে দিচ্ছি এগুলা কি, আমি শুধুমাত্র যে কোড কি কিভাবে অ্যাড করা যায় এটাই আমি দেখাইতেছি আর কি। সলিড রেড এটা দিলাম, এবং এই H3টাকে নিয়ে আমি এই শুধুমাত্র এই লাস্টেরটাতে অ্যাড করলাম আর কি। এটা রিলোড হওয়ার পর দেখেন এর একটা বর্ডার চলে আসছে চারিদিকে আর কি। তো আমরা এরকম অনেকগুলা ক্লাস আলাদা আলাদা লিখতে পারি, এবং এই ক্লাসগুলোকে একটা একটা করে যার যেটা লাগবে সেটা দিয়ে দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে অর্গানাইজ ভাবে করতে পারি। এতে হবে কি আমাদের একই কোড বারবার লিখতে হবে না, আমরা একবার লিখে বারবার ইউজ করতে পারবো। এখন আমাদের এই সিএসএস কোড কিভাবে লেখা যায় কি না লেখা যায় এটা দেখলাম। আমরা এখন কিছু জিনিস দেখবো আর কি, এখন ওই কোড গুলা বোঝার চেষ্টা করবো। তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আর কি, সেটা হলো W3 স্কুল। এইখানে সিএসএস এর মধ্যে গেলে পরে আপনারা সিএস এর এ টু জেড এবং অনেক মানে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো পাবেন, এই রেফারেন্স, সিএসএস গ্রিড, সিএসএস সাস, তারপরে রেসপন্সিভ, এগুলা জিনিসপত্র আর কি এইখানে পাবেন আর কি, এই যে অ্যাডভান্স এবং এগুলা বেসিক আর কি। তো এই জিনিসগুলোকে আপনারা ফলো করবেন। আমি এইখান থেকে আর কি আপনাদের মানে কিছু কিছু জিনিস দেখাবো আর কি, যেগুলা আর কি দরকার আর কি আমাদের কাজের জন্য, সেগুলা জিনিস দেখাবো। আর বাকিটা যদি আপনাদের খুবই মানে সিএসএস সম্পর্কে যদি খুবই ভালোভাবে জানার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনারা এটাকে রিড করতে পারেন, এবং এইখানে কিভাবে ইউজ করে এটা ধরেন যে আপনি এই হোমে গেলেন, যাওয়ার পর এখানে একটা সিএসএস এর কোড দেখাইতেছে যে এই কোড আছে বডি ব্যাকগ্রাউন্ডে, এটা ইনিশিয়াল হ্যান্ড কালার টেক্সট অ্যালাইন, তারপরে ফন্ট ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ এগুলা দেওয়া আছে। দেন এটাতে কি হইতেছে সেটা দেখার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ও আচ্ছা এইটাতে এই যে ব্যাকগ্রাউন্ড এটা হয়েছে, এবং এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে এটাকে ব্লক করে দিলে কি হয়, এটাকে কমেন্ট করে দিন, ধরেন কমেন্ট কমেন্ট করেন, ঠিক আছে, এটাকে কেটে দেন, কেটে দিলে কি হয়, মানে এর কি হয় এটা দেখতে পারেন। রান করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা মানে হারিয়ে গেছে। তো এই জিনিসগুলাই আপনারা আর কি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে শিখতেও পারবেন। সরি। এবং এগুলা যদি পড়েন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হইতেছে না হইতেছে, বা কোনটার কাজ কি হইতেছে। এরকম ভাবে ধীরে ধীরে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন।
আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। এগুলাও ট্যাগ, এগুলাও ট্যাগ। তো এগুলাতেও আমরা কাজ করতে পারি। ধরেন আমরা এই বডিতে কাজ করব আর কি, আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেই ক্ষেত্রে আমরা বডিকে এরকম ভাবে ইউজ করতে পারি যে বডি ট্যাগ যখন ইউজ করবো তখন এরকম কোনো ডট ডট নাই এরকম, এবং ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিলাম এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল। আপনারা ওই যে যখন সিএসএস ফাইল লিখবেন এবং এই ভিএস করে লিখবেন তখন আপনাদের কাছে এরকম কালার পিকার নামে একটা জিনিস থাকবে আর কি। যদি না থাকে কালার পিকার নামে এক্সটেনশন আসে, এগুলো ডাউনলোড করে মানে ইনস্টল করে নিলে হবে। আপনারা এখান থেকে কালার চুজ করতে পারবেন এরকম ভাবে। এটা RGBA, মানে আমাদের কালার কোড হলো RGBA, RGB, রেড, গ্রিন, ব্লু, এবং এতে এর হলো এই অপাসিটিটাকে নির্ভর করে, এটা কত থেকে কত হবে, এটা 0 এবং এটা 1, এইরকম আর কি। 1 হলে পরে এটা নাল হয়ে যায়, কারণ 1 হলে মানে যতটা অপাসিটি আছে পুরোটাই পাইলে, আর না হলে পরে 0-তে এটা অপাসিটি আর কি। সেই ক্ষেত্রে এটা মানে কালার থাকবে কিন্তু কালার আছে কিন্তু আপনার কাছে চোখে দেখতে পারবেন না যে আসলে কালার আছে আর কি। তো সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিলে পরে দেখতে পারবেন হ্যাঁ কালারটা হইতেছে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্টের ক্ষেত্রে আপনি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে সিলেক্ট করতে পারেন। ধরেন যে আমরা এখানে একটা H1 ট্যাগ দিলাম, ট্যাগ দেওয়ার পর 5 দিলাম এবং এখানে একটা ক্লাস নেম অ্যাড করলাম, হেডিং, এবং এখানে যা আমরা লিখলাম হেডিং, এইটার ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন হয়েছে। এটা লাইন, ইন লাইন ব্লক আর কি, এটা লাইন ব্লক করে নিছে মানে পুরাটা জুড়ে নিছে। আপনি যত বড় পেজই করেন না কেন সম্পূর্ণ জায়গা, ওর টেক্সট এতটুকু থাকলে কি হবে, ও পুরা জায়গাটা জুড়েই ওর জিনিসটাকে বিস্তৃত করছে আর কি। তো এই গেল একটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ক্ষেত্রে। আপনাদের দেখেন এখানে টেক্সটটা এইদিকে, এইদিকে যদি একটু খেয়াল করেন দেখেন টেক্সটটা একদম ওই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে একদম মিশে গেছে। তো এটা খুব একটা সুন্দর দেখা যায় না। এটার জন্য আমরা ইউজ করতে পারি হলো প্যাডিং। প্যাডিং, প্যাডিং ধরেন আমরা দিলাম যে 10 পিক্সেল। 10 পিক্সেল দেওয়াতে কি হয়েছে, এই দিক থেকে 10 পিক্সেল সরে আসছে, উপর দিক থেকে 10, নিচের দিক থেকেও 10, এবং এই দিক থেকেও 10 পিক্সেল ও সরে আসছে। এই কারণে দেখেন এই আগের ক্ষেত্রে যে জায়গাটা ছিল ছিল না, এখন এই জায়গাটা হয়েছে। কিন্তু আপনার মনে হইতেছে যে এই উপরে এবং নিচে আমার এই প্যাডিংটার দরকার নাই, আমার শুধু বাম আর ডানে হলেই হবে। সেই ক্ষেত্রে আপনারা এইরকম করে ইউজ করতে পারেন যে আমরা এরকম ইন্ডিভিজুয়াল ভাবে ইউজ করতে পারি যে প্যাডিং লেফট 10 পিক্সেল। এই ক্ষেত্রে শুধু এই এই দিকে আসছে, দেখেন উপর নিচে কোনো দিকে আসেনি, শুধুমাত্র এই দিকে আসছে। এরকম ভাবে আমরা এরকম ইউজ করতে পারি যে প্যাডিং, প্যাডিং রাইট দিলে দেখা যাবে না, বটম দিই, বটম 10 পিক্সেল, বা আরো বাড়ায় দিলাম যে এটা 15 20 পিক্সেল আর কি, একটু বড় দেখা যায়। দেখেন এখানে এখানে এখন বড় হয়ে গেছে, এই দিকে যতটুকু আছে তার ডাবল এই নিচের দিকে আছে। তো এইরকম ভাবে দিতে পারেন। আবার এই প্যাডিংটাকে আরেকটা ভাবে দিতে পারেন যে প্যাডিং, প্যাডিং লিখলেন, এখন আপনার এটার দিক আছে কয়টা, চারটা, 1 2 3 4। আপনি এখানে দিতে পারেন যে আমরা ওই প্রথমে দিয়ে নিই চারটা, মানে 0 পিক্সেল করে, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল এবং 0 পিক্সেল, এটা চারটা গেল। এখন এখানে যদি 10 দিই তাহলে আমরা দেখতে পাবো, সরি, এখানে যদি 10 দিই তাহলে এটা এই রাইট পাশে নিচে আর কি, যে কারণে দেখা যাইতেছে না। দেন টপে নিবে 10 পিক্সেল,
কি হলো দেখছেন আপনারা? আচ্ছা, আমার মনে হয় পিক্সেল বনাম লেখা ভুল হয়েছিল। 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল এবং 0 পিক্সেল, এটা লিখলাম। এই পাশে 20 পিক্সেল দিলাম। সরি, এটা উপর দিক থেকে শুরু হয়, প্রথমে টপ নিচে, তারপরেরটা যদি আপনি 10 দেন তাহলে দেখবেন যে লেফটে নিবে, বটম। একটা মিনিট একটু দেখে নিন, আমার আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে। প্রথমটা টপ, তারপরটা রাইট, তারপরেরটা বটম, তারপরটা লেফট, মানে উপরে, তারপরে এই পাশে, তারপরে নিচে, তারপরে এই পাশে। মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আপনি যদি একটা ঘড়ির কাঁটা চিন্তা করি যে এটা একটা ঘড়ি, দেন এর কাঁটা এই দিক থেকে ঘোরে আর কি, তো এই ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর কি। এই টপ, লেফট, বটম, সরি টপ, রাইট, লেফট, সরি 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 টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট, এই হিসাবে আর কি এটা কাজ করে। আপনি যখন শর্টকাটে এরকম দিতে যাবেন সেই ক্ষেত্রে আপনি এরকম ভাবে প্যাডিং দিতে পারেন। এখন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এইদিকে একটু জায়গা আছে, এইদিকেও একটু জায়গা আছে, তো এই দুইটার জায়গা অনেকটাই কম। তো আমি চাইতেছিলাম যে এই জিনিসটাকে আরেকটু ছোট করার জন্য, যে আরেকটু ছোট হয়ে আসুক আর কি। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মার্জিন। মার্জিনটাও এরকম সেম ভাবে ইউজ করা যায়। মার্জিনেরও এরকম প্রপার্টি গুলো আছে, যে মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম। তো আমরা যদি মার্জিনের এখানে এখানে যদি এরকম 30 পিক্সেল দিই, সেই ক্ষেত্রে দেখবেন যে চারিদিক থেকে ও 30 পিক্সেল সরে আসছে। আমরা যদি আরেকটু বাড়ায় দিই, যে 60 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে দেখেন এদিকেও 60 পিক্সেল আসছে, এদিক থেকেও, এই দিক থেকেও, এবং নিচের দিক থেকেও গেছে, এটা দেখা যাইতেছে না এই কারণে আর কি। এটা মার্জিন গেল। আপনারা এই মার্জিনটাকে এইরকম ভাবে দিতে পারেন যে এইদিকে এত পিক্সেল, এইদিকে এত পিক্সেল, এরকম ভাবেও দিতে পারবেন মার্জিনটা। তারপরে ধরেন আমাদের অনেক সময়ই আমরা খেয়াল করব, যেরকম আমরা যে ক্রোম ব্রাউজারের এই জিনিসটা খেয়াল করি, দেখেন এই এই জিনিসটা একটু কার্ভ, এইখানে একটু কার্ভ, মানে কোণা নাই, আবার এই জিনিসটাও কার্ভ, এখানেও কার্ভ আছে। তো আমাদের এই কোণাগুলো একদম বের হয়ে আছে, তো আমাদের মনে হলো যে এই কোণাটাকে একটু মানে কার্ভ করা দরকার। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস এটা আপনি পার্সেন্টেজ হিসেবে ইউজ করতে পারেন, যে 5% এই হিসেবে দিতে পারেন। দেখেন একটু কার্ভ হয়েছে। আপনি 50% দিতে পারেন, যে 15% একটু গোল টাইপের হয়ে যাবে, এরকম দিতে পারেন। আবার যদি এরকম না দিতে চান তাহলে এরকম পিক্সেল হিসেবে দিতে পারেন, যে এটা 10 পিক্সেল হবে, 10 পিক্সেল। দেখেন সেই ক্ষেত্রে এটা একটু রাউন্ড হয়েছে, এদিকে এদিক এদিক থেকে রাউন্ড হয়ে আসছে। এখন আমরা আমরা মানে বেশি ট্যাগ দেখবো না, বেশি কিছু দেখবো না, আমরা এখান থেকে শুধুমাত্র এইরকম কিছু জিনিসপত্র দেখবো যেগুলা বেসিক আসলে এই ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয় খুবই বেশি, সেই রকম জিনিসপত্র দেখবো। এবং কিছু অ্যাডভান্স জিনিস আছে যেগুলা আরো মানে অ্যানিমেশন টাইপের, এগুলা নেক্সট ক্লাসে আমি একটা ভাবছি যে ছোটখাটো একটা অ্যানিমেশন আর আপনাদের ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাবো যে অ্যানিমেশনটা কিভাবে কাজ করে, কিভাবে যায়। তো নেক্সট ক্লাসটা আমি অ্যানিমেশনের জন্য রেখে দিলাম, আজকে শুধুমাত্র এই জিনিসগুলাকে চেনাবো আর কি। তারপরে ধরেন আহ, এইখানে অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় যে
একটা জিনিস উপরের দিকে উঠে আসে এইরকম মনে হইতেছে আর কি। তো এটাকে বলে হলো বক্স শ্যাডো। বক্স শ্যাডো। আপনি এই বক্স শ্যাডোতে ইউজ করার জন্য আমার কাছে একটা ওয়েবসাইট আছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। দেখেন এই ওয়েবসাইটে মোটামুটি 99টার মতন বক্স শ্যাডো আছে। এটাকে আমি দেখাইতে চাইছিলাম যে এটা বক্স শ্যাডো কিভাবে দেয়, এটাই দেখবো আর কি। তো আমরা এই বক্স শ্যাডোটাকে এখান থেকে যদি আমরা চাই এরকম করে কপি করে নিয়ে নিতে পারি। বক্স শ্যাডো নেওয়ার পর যদি আমরা এখানে পেস্ট করি, এখানে পেস্ট করি, এখানে চলে আসবে। এটা হলো বক্স শ্যাডোর হলো কালার, এইটা পিক্সেল গুলো দেওয়া আছে আর কি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, কাজে লাগবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। বক্স শ্যাডো কাটি, কাটার পর ধরেন 10 পিক্সেল এবং 10 পিক্সেল, 5 পিক্সেল, আবার 5 পিক্সেল, এবং এখানে দিলাম ব্ল্যাক। বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, আমি যদি কোনো কালার না দিই সেক্ষেত্রে সে ব্ল্যাক নেবে, এরকম ব্ল্যাক। এটা যদি 0 করে দিই তাহলে একদম সই কালার থাকবে আর কি, এই পুরা কালারটা থাকবে। এইখানে যত বাড়াবেন এই জিনিসটার পরিমাণ মানে ইটা আর কি, লেন্থের পরিমাণটা আরো বাড়বে। দেখেন এই জিনিসটা ছড়াইছে কত দূর পর্যন্ত, এইখানে গাঢ় এবং হালকা ভাবে অনেকটাই ছড়ে আসছে আর কি। এবং এইটা এই দিকে কত থাকবে এবং এই দিকে কত থাকবে, মানে রাইটে কত থাকবে এবং বটমে কত থাকবে এটাকে নির্দেশনা করে। এবং এই এই যে এই 50 পিক্সেল যেটা আছে এটাকে এটা নির্দেশনা করে যে কতখানি জুড়ে ছড়াবে আর কি। আমি যদি এটাকে 0 করে দিই তাহলে দেখবেন যে লেফট এবং রাইটেই আসছে আর কি। এটা একটা গেল, এটাকে পিক্সেল রাখি, ভালো লাগবে। আমরা এটাকে কমেন্টে করে রাখি। আর একটা জিনিস দেখো, আমরা অনেক সময় বর্ডার দেখি। বর্ডার বলতে একটা চারিদিকে যে একটা দাগ এইরকম আর কি বর্ডার দেওয়া যায়। তো বর্ডার অনেক ভাবে দেওয়া যায়, আমরা বর্ডার দেখতে পারবো যে সেটা হলো যে এইরকম বর্ডার। এটা হলো আলাদা ভাবে লেখা যায়, বর্ডার স্টাইল ড্যাশ, বর্ডার স্টাইল ড্যাশ মানে ড্যাশ ড্যাশ আসছে, তারপরে বর্ডার স্টাইল আরো আছে, সলিড আছে, সলিড পুরা কালার হবে এরকম, বর্ডার কালার গ্রিন, এই যে গ্রিন কালার আসছে। বর্ডারের আরো কিছু প্রপার্টি আছে,
এগুলা আপনারা W3 স্কুল থেকে দেখে নেবেন আর কি। বর্ডার নামে একটা আছে আর কি, পুরো সেশন আছে, আপনাদের দেখাই দিই এখান থেকে। দেখেন এই যে বর্ডারে অনেকগুলো প্রপার্টি আছে, ডট আছে, ড্যাশ আছে, তারপরে ডাবল, এটা মানে কি এটা তো আমি জানি না। আচ্ছা, ডাবল দাগ হয়েছে, জুম করলে হয়তো দেখা যেতে পারে না, জুম করলে এটা ছোট হয়। তো আপনারা এইখান থেকে আর কি বর্ডার সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাইতে পারেন আর কি। দেখেন অনেকগুলো রকমের বর্ডার এখানে দেওয়া যায় আর কি। তো এইখান থেকে ট্রাই করে দেখতে পারেন। বর্ডার বলতে একটা জিনিস আছে, মার্জিন দেখাইছি, প্যাডিং দেখাইছি, হাইট এবং উইডথ। হাইট উইডথ দেখানোর জন্য আমাদের একটা ডিপ দরকার আর কি। ডিপ ক্লাস ডিপ। দুশো পিক্সেল অনেক ছোট হয়েছে, 500 পিক্সেল। এবং এইটার একটা ব্যাকগ্রাউন্ড তাইলে আরো ভালো হবে। দেখেন এই যে এইটা হলো আমাদের এই পুরা ডিপটা, কিন্তু ডিপেরও এইখান থেকে এবং এইখান থেকে মানে হয়েছে আর কি, বের হয়ে আসছে। এটার কারণ হলো যে আমরা এই হেডিংটাকে মার্জিন দিছিলাম হলো 60 পিক্সেল। তো এই 60 পিক্সেল এখান থেকে সরছে আর কি। এবং আমরা হাইট দিতে পারি, হাইট দিতে পারি 200 পিক্সেল। দেখেন এই হাইট হয়েছে এইদিকে, এটা উপরে আছে। এই এই এরকম করে আমরা হাইট এবং উইডথ দিতে পারি এটা। এবং আরো ভাবে দিতে পারি যে পার্সেন্টেজ হিসাবে, যে এটা 50%। এবং এইটাও যে হাইট, আমার টোটাল পেজের যে হাইটটা আছে সেটার 50%। তো আমাদের টোটাল পেজের বডির কোনো হাইট নাই, তো বডির যদি আমরা হাইট দিই যে আহ, এই কারণে এখানে হাইট পাইতেছে যে 100। দেখেন এটার হাইট আবার এই এতটুকু পর্যন্ত হয়েছে, মানে এখানে যে 100 VH দিছি এইটারই 50% সে আবার নিচ্ছে আর কি। এইটাই বোঝা যাইতেছে আর কি এখানে। এবং আমরা এখানে এই মার্জিনটাকে যদি বন্ধ করে দিই তাহলে দেখেন এটা পুরোপুরি পাইছে আর কি। এখন তারপরে আর কি আছে, মার্জিন, প্যাডিং, হাইট, বক্স মডেল। আমরা এই বক্স মডেলে এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই হলো পুরো কন্টেন্ট আর কি। কন্টেন্ট বলতে বুঝাইতেছি যে আমাদের এই টেক্সট লেখার জায়গাটুকু আছিল প্রথম অবস্থায়, সেই জায়গাটুকুর কথা এখানে বোঝানো হইতেছে যে এটা হলো কন্টেন্ট। এবং কন্টেন্টের পরে যে আমরা যে প্যাডিংটা দিই, এই প্যাডিংটা হলো কন্টেন্টের পরে হয়, তারপরে হয় বর্ডার এবং তারপরে হয় মার্জিন। আমরা যে এখানে দিছি, এখানে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের পরে আমাদের এখানে যদি দেখি যে আমরা এখানে যে প্যাডিং দিছি, তারপরে প্যাডিং আছে, তারপরে যে আমরা এই যে বর্ডারটা দিছিলাম, এই যে বর্ডার স্টাইল এটা দিছি, এবং তারপরে মার্জিন দিছিলাম দেখে ফাঁকা আসছিল। আমরা যদি মার্জিনটাকে আবার অন অন করে দিই তাহলে দেখবো যে হ্যাঁ আবার ফাঁকা আসছে আর কি। এই বক্স সাইজিং এই জিনিসটাকেই ইন্ডিকেট করতেছে।
এই আউটলাইন হলো বর্ডারের পরে আসে। এই আউটলাইনটাও এই বর্ডারের মতনই, এই স্টাইল টিস্টাইল এইরকম জিনিসপত্রই আছে, দেখেন এই ডট ডট এগুলাই আছে আউটলাইন। এই আউটলাইন আর বর্ডার মোটামুটি সেমই। তারপরে আপনারা আছে, sorry, এখানে আছে হলো টেক্সট। টেক্সটের কিছু প্রপার্টি আমরা দেখাইছি, তার মধ্যে কালার দেখাইছি, কালার এটা টেক্সটের প্রপার্টির মধ্যে পড়ে। তারপরে আরেকটা জিনিস দেখাইছি হলো যে আপনাদেরকে ফন্ট, ফন্ট না, টেক্সট, টেক্সট ডেকোরেশন। ডেকোরেশনের মধ্যে আছে ইনলাইন, ওভারলাইন। ওভারলাইন মানে উপর দিয়ে আর কি, তো এই উপর দিয়ে দাগ গেছে এইটা, এটা হলো টেক্সট ডেকোরেশনের মধ্যে পড়ে। এইখানে টেক্সট ডেকোরেশনের আরো কিছু প্রপার্টি এখানে দেখাইছে। অ্যালাইন, অ্যালাইনের মাধ্যমে আমরা টেক্সটটাকে সেন্টার করতে পারি, সাইডে নিতে পারি। যে টেক্সট সেন্টার আছে, লেফট আছে, রাইট আছে। আমরা যে টেক্সটটাতে রাইটের অবস্থায় আছে, আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, তাহলে দেখেন লেখাগুলো সেন্টার আসছে। আমরা যদি রাইট দিই, তাহলে রাইট দিকে আসছে, এবং বাই ডিফল্ট এটা লেফট দিকে থাকে। আমরা সেন্টার রেখে দিই, সেন্টার। ডেকোরেশন দেখছি, ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এইটা, এই লাইনটার মানে হলো যে এই লেখাগুলাকে বড় হাতের দেখাবে আর কি। ভাইয়া অন্য লিঙ্কে জয়েন করতে হবে। বড় হাতে হতে হবে। ও 10টা 4 বেজে গেছে, ঠিক আছে, আপনারা এর পরের লিঙ্কে জয়েন করেন আর কি। আমরা 5টা মিনিট অপেক্ষা করি, সবাই জয়েন করুক, তারপরে আবার শুরু করি। তারা জয়েন করা হয়তো জয়েন করছে। টেক্সট আপার কেস, এইটা যার টেক্সট আছে, যতগুলো টেক্সট আছে এটাকে আপার কেসে দেখাবে আর কি, আমরা এটা ইউজ করছি। দেখেন এইখানে টেক্সট ট্রান্সফার আপার কেস ফ্লেক্সি ট্রান্সফর্ম, তো এতে আমাদের টেক্সটটাকে আপার কেসে দেখাইতেছে, মানে সবগুলোই বড় হাতের অক্ষরে দেখাইতেছে। এবং এরপরে ফন্টের মধ্যে ফন্ট সাইজ দেখাইছি। আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে কথা বলতে পারি, সেটা এখান থেকে একটা দেখি। এগুলা ফ্যামিলি আছে, এটার জন্য আপনারা গুগল ফন্ট ইউজ করতে পারেন। গুগল ফন্ট, এই গুগল ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, গুগলের তৈরি আর কি এটা। এখানে অনেক ফন্টস আছে যেগুলা ফ্রিতে দেওয়া আছে আর কি, এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। এখানে সার্চ করে করে আপনারা ফন্ট বের করতে পারেন, যেমন রোবোটো, এটা অনেক পপুলার একটা ফন্ট আর কি। দেখেন এখানে অনেক ফন্ট আছে, এগুলা কিভাবে ইউজ করা লাগে, ধরেন আপনি এটাকে ইউজ করতে চান, এটার উপর ক্লিক করলেন, ক্লিক করার পর এটার অনেকগুলো সাইজ আছে, তো আপনি শুধুমাত্র এটাকেই নিতে পারবেন। এখানে গেট ফন্ট দিতেছে, আপনি এইখানে যদি যান এবং ইম্পোর্টেড কোড দেখেন, এইখানে যে কিছু লিঙ্ক দিছে আর কি, এই লিঙ্ক গুলাকে নিয়ে যদি আপনি এই
লিঙ্ক গুলাকে নিয়ে যদি আপনি এখানে দেন এবং তারপরে আপনার এইখানে যে এই যে ফন্টের যে ফ্যামিলি দিছে এবং ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল নর্মাল, এই তিনটা জিনিস যদি নিয়ে আপনি যে ফন্টটাকে এরকম করতে চাচ্ছেন, ধরেন আমরা এটাকেই করবো আর কি, সেই ক্ষেত্রে আপনি যদি এইখানে দেন, দেখেন ওই ফন্টটা এইরকম হয়ে গেছে। এই গুগল থেকে এরকম ভাবে ইউজ করতে পারেন। এছাড়াও বাই ডিফল্ট অনেক ফন্টই থাকে যেগুলা ইউজ করা যায়। তো আমি এটাকে কেটে দিতেছি, এটা কমেন্ট করে দিতেছি। তারপরে আরো আছে হলো স্টাইল সাইজ, এই যে এই গুগলের এখানে দেখাতে হলো গুগল ফন্ট আর কি, এই গুগল ফন্ট কিভাবে কাজ করে বা কিভাবে ব্যবহার করা যায় এটার। আইকন আছে, আইকন আসলে সিএসএস এর না, এটা ফন্ট অপশন থেকে ব্যবহার করা হয়। ধরেন এই যে ফন্ট অপশনের যে একটা ইউআরএল আছে, আপনি যদি এই ইউআরএলটাকে কপি করে নেন, নেওয়ার পর এটা যদি এইচটিএমএল এর এই হেডের মধ্যে অ্যাড করেন, অ্যাড করার পর আপনি এখান থেকে এগুলাকে একটা ফন্ট আর কি, ধরেন এই ফন্টটা নিলেন আর কি, নেওয়ার পর এখানে দিলেন আর কি, এই টিপের মধ্যে আর কি। এটা আসলে এই ইউআরএল এর সমস্যা আছে। আমরা যদি এইরকম নেই যে ফন্ট অসাম লিখে সার্চ করি, তাহলে এটা ফন্ট অসামের ওয়েবসাইট পাবো আর কি। এবং ফন্ট অসাম সিডিএন লিখে যদি সার্চ করি, সিডিএন লিখে যদি সার্চ করি, তাহলে আমরা আর একটা ওয়েবসাইট পাবো আর কি। এখানে অনেক সিডিএন এর লিংক আছে আর কি, আমরা এখান থেকে একটা সিডিএন নিই, এটাকে কপি করে নিয়ে আমরা এটা হেডের মধ্যে যে এটা সিডিএন বসেছিলাম ওইখানে এটাকে বসাই দিব। এবং দেখেন এই যে এই আইকনটা এখন কাজ করতেছে, একটা ম্যাঘের আইকন। আপনি এই আইকনের ক্লাসটার মধ্যে আর একটা ক্লাস অ্যাড করতে পারেন। ধরেন আমরা দিলাম যে আইকন স্টাইল, এটা দেওয়ার পর আমরা এইখানে এসে যেভাবে ক্লাস অ্যাড করে কাজ করে সেইভাবে আমরা এটা দিলাম যে ফন্ট সাইজ 60 পিক্সেল, একটু বড় হোক, বড় হয়েছে, এর কালার কালার দিলাম। এইটা একটা টেক্সটের মতন কাজ করবে, টেক্সটের মতন আপনি যে কোনো জিনিস মানে যে টেক্সটের মধ্যে যে সব জিনিস আমরা ইউজ করছি এই জিনিসটা এটার মধ্যে ইউজ করা যাবে, সেমই হবে। আমরা যদি এত কিছু না করে যদি এই হেডিং ক্লাসটাকে কপি করে নিয়ে এইটার এই আইকন ক্লাসটাকে রিমুভ করে দিয়ে যদি এটাকে অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে আমরা টেক্সটের জন্য যা যা অ্যাড করছিলাম এইটার জন্য তাই তাই অ্যাড হয়ে গেছে আর কি। উপরে একটা দাগ আসছে, এইটা ওই যে বর্ডার দিছিলাম, ওই যে বর্ডার বলতে মানে এটা দিছিলাম হলো আপনার টেক্সট ডেকোরেশন, যে ওভারলাইন আর কি, তো এই কারণে আসছে আর কি। আইকন কিভাবে ইউজ করে এটাও দেখাই দিলাম আপনাদেরকে। লিংকের ক্ষেত্রেও লিংকস বলতে আমরা যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি বা বাটন ইউজ করি, এই বাটন গুলা কিভাবে কালার করে, কিভাবে কাজ করে, আচ্ছা এই যে এই জিনিসটা একটু দেখায় আর কি। তো এটার জন্য একটা
এটাকেই দেখানো যায়। ধরেন এই হেডিং কে আমি যখন এর উপরে মাউস নিয়ে যাব, তখন এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রিন আছে এটা সাদা হবে বা অন্য কোনো একটা কালার হবে, এবং আইকনের কালারটাও চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি যে ডট, সরি, হেডিং ওভার, সরি, ডাবল, ওভার দিলাম। এবং এখন ধরেন এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন উল্টে যাবে আর কি, মানে এখন কালো আছে আর ব্রাউন আছে, তখন চেঞ্জ হবে আর কি। এবং কালার হবে হলো brown। এখন যদি এর মাউস নিয়ে যাই, দেখেন এবং আমার ধরেন আমাদের এরকম ইচ্ছা হলো যে আমার এইটা যে একটা বাটন মতন, যদিও এটা একটা H1 ট্যাগ, কিন্তু আমার ইচ্ছা হয়েছে যে এটাকে আমি বাটন হিসাবে দেখাবো। যখন আমার কার্সার নিয়ে যাবে, এটাকে একটা ওই যে হ্যান্ড রাইসিং এর একটা দেখাবে আর কি, মানে হ্যান্ডের একটা ইমোজি দেখাবে। সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে মাউস পয়েন্টার, কার্সর পয়েন্টার। এখন দেখেন আমি যদি মাউসটা নিয়ে যাই, দেখেন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সাথে ওইটা হোভার হইতেছে। এখন এটা বাটনের মতো মনে হচ্ছে, যে একটা বাটন, যখন আমরা একটা বাটনের উপরে নিয়ে যাই, ধরেন এই উপরের অংশ যদি দেখেন, এগুলা ব্রাউজারে দেখাবে না। আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, অন্য কোনো একটা ওয়েবসাইটে, দেখেন এটা এটা যে একটা বাটন, এখানে নিয়ে গেলে আমাদের এরকম দেখাইতেছে, যে এখানে ক্লিক করলে কোনো একটা কিছু হবে আর কি। এই আর কি লিঙ্কের এই কালার গুলো দেখাইছে, এটা বর্ডার দিছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এবং হোভার করার পর কেমন হয়েছে এটা তো আপনাদের দেখাইলাম। লিস্ট, আপনাদের কি কালকে লিস্ট বা টেবিল দেখাইছে এইচটিএমএল এর? কালকে যারা ক্লাস করছেন, হ্যালো, লিস্ট বা কালকে টেবিল আসলে কোনো ক্লাস হয় নাই, কালকে জাস্ট তাহলে কি? কিছু আলোচনা হয়েছে। ক্লাস তাহলে এইটা আমাকে তো ওখান থেকেও জানাই না, আমি তো পরবর্তী ক্লাস নেওয়ার জন্য শুরু করছি। না, ক্লাস তো প্রথমে নোটিশ ছিল যে ক্লাস হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা হঠাৎ করে লিস্ট, দেখছি যে আবার ঠিক আছে, লিঙ্ক পাঠাইছে class জন্য। আমরা এই সিএসএস এর যত লিংক আছে এগুলাকে শাট ডাউন করে দিয়ে আমরা লিস্টটা দেখবো এবং টেবিলটা দেখবো সব। আওয়া লিস্ট জিনিসটা কি, আমরা যখন বাজারে লিস্ট করি আর কি, মানে বাজারে যখন লিস্ট করি বা যে কোনো কিছু লিস্ট করি, আমরা লিস্টে দেখা যায় যে 1 2 3 4 এরকম করে দিয়ে লিখি এই লিস্ট আর কি। এইরকম লিস্টই আমরা দেখবো এখানে, এখানে এরকম লিস্ট তৈরি করা যায়। তো লিস্ট সাধারণত দুই ধরনের লিস্ট হয়। ড্রপ ডাউন লিস্ট হ্যাঁ, বলছি, ড্রপ ডাউন লিস্ট। হ্যাঁ, ওই ড্রপ ডাউনে ওই লিস্ট ইউজ করে, কিন্তু আসলে লিস্ট জিনিসটা কি এইটাই দেখাবো আর কি। তো অনেক ওইটা সময় অনেক সময় হয় না যে মানে একটার সাথে একটা চেন থাকে লিস্টের, দেখা গেল একটা গ্রুপ থাকলো, গ্রুপের আন্ডারে আর একটা গ্রুপ, তার আন্ডারে কিছু ফটো দিয়ে লিস্ট তৈরি করে দিল, এরকম মানে যে প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো হয়। না না না, ওইরকম আমি দেখাই, আপনার সাথে যদি মেলে তাহলে তো মিললো, আর না মিললে আপনি আমাকে বললেন, তাহলে আমি দেখবো আর কি। সম্ভবত নেক্সট লিস্টের কথা বলছেন। আগে দেখা তারপরে ওইটা না, এখানে হলো লিস্টটা হলো এইরকম যে একটা অর্ডার অনুযায়ী 1 2 3 4 একটা একটা করে ধরেন প্রোডাক্টের নাম লিখবো বা আমরা কিছু লিখবো আর কি।
তো সেই ক্ষেত্রে ধরেন যে আমরা লিস্ট ইউজ করতে পারি। এই HTML এর দুই ধরনের লিস্ট আছে, একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট তৈরি করতে হয় এবার করে, মানে এইরকম ভাবে যে অর্ডার লিস্ট এবং li লিস্ট আইটেম, এই আইটেম গুলোর মধ্যে ধরেন আমরা লিখতে পারি যে উম, ধরেন নামের লিস্ট করতেছি আর কি, রহিম, তারপরে li, এটা করিম, তারপরে li, ধরেন আমার নাম দিলাম। আচ্ছা ভাইয়া, এই বারবার এলআই না লিখে লিখে ওই একটা কপি করা যায় না বারবার? হ্যাঁ, কপি করা যায়, তো আপনি চাইলে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, এইটা একটা লিস্ট, এটা একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি? অর্ডার লিস্ট মানে দেখেন এটা 1 2 3 এরকম লেখা আছে। এই এই কারণে এটা একটা অর্ডার লিস্ট। আমরা এটাকে আনঅর্ডার লিস্ট লিখতে পারি। আনঅর্ডার লিস্ট মানে এই 1 2 3 লেখা থাকবে না, মানে যার কোনো অর্ডার নাই। আমরা যদি ইউএল দিয়ে শুরু করি এই জিনিসটাকে, তাইলে দেখবেন ডট ডট দিয়ে আসবে, এটাকে বলে আনঅর্ডার লিস্ট। এই হলো গেল লিস্ট আর কি। আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হলো টেবিল। টেবিল টেবিল জিনিসটা কি? আমরা টেবিল দেখছি এক্সেল এর শিট, এটাও মোটামুটি একটা টেবিলের মতন আর কি, যেখানে ডাটা গুলাকে সাজায় সাজায় রাখা যায় আর আচ্ছা কি। ভাইয়া, জি, হ্যাঁ, জি। এই যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট যদি এবিসিডি দিয়ে দিই সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমি দেখাবো, এটা সিএসএস দিয়ে করে, আমি এটাই দেখাবো আর কি। আমি আপাতত অর্ডার লিস্ট এবং টেবিল এই দুইটা জিনিস কি এটা দেখায়নি, দেন আমি এটাকে এই অর্ডার লিস্টটাকে কিভাবে চেঞ্জ করতে হয় এইটাও দেখাবো আর কি। তো টেবিল তৈরি করার জন্য আমাদের প্রথমে টেবিল লিখতে হবে। টেবিলটাও এসটিএল এর মতন, টেবিলেরও একটা হেড থাকে, সেটাকে বলে টি হেড। এর মধ্যে টেবিল ডাটা, টেবিল হেড, টিএইচ, এর মধ্যে ডাটা থাকে। ধরেন আমরা কি করব, নেম, আর ধরেন রেজাল্ট, সরি, রেজাল্ট, এই দুইটা আর কি তৈরি করলাম। এবং এর মধ্যে থাকবে হলো টেবিল বডি, টি বডি, এবং বডির মধ্যে থাকবে টিডি, সরি, এখানে আর একটা জিনিস থাকবে, এটা হলো টেবিল হেড গেল। এবং এখানে টি বডির মধ্যে টিআর মানে টেবিল রো, এবং রোর মধ্যে হলো টিডি টেবিল ডাটা। এই ডাটার মধ্যে ধরেন থাকলো রহিম, এবং তার রেজাল্ট ধরেন 4.50। ঠিক আছে? তো আমরা এই টিআর কে আর একটা কপি করলাম, দেখেন নিচে আর একবার আসছে, এবং আর একটা কপি করলাম, নিচে আর একবার আসছে। তো এইভাবেই টেবিল গুলা তৈরি করে আর কি। এখন এই টেবিল দেখলাম এবং অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেখলাম। আমরা এই দুইটাতে এখন সিএসএস এর কিছু মানে দেখবো আর কি। লিস্ট স্টাইল টাইপ, আমরা যে অর্ডার লিস্ট দেখছিলাম এখানে ওএল দিয়ে, সরি, ওএল অর্ডার লিস্ট দেখছিলাম, আমরা এই সিএসএস গুলো অন করে দিই। অন করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা এখানে যদি আমরা এরকম লিখি যে ওএল, এটা অর্ডার লিস্ট আইটেম আপার অ্যালফা, অ্যালফাবেট, দেখেন এবিসিডি আসছে, আপার
রোমান, এই ক্ষেত্রে রোমান সংখ্যাগুলো আসছে। বুঝতে পারছেন কি ভাই? একটু আগে যে কোশ্চেন করছিলেন। জি ভাইয়া। আচ্ছা, আর ওই যে কপি করলেন ওইটা কি কন্ট্রোল টাইপের সি, মানে কন্ট্রোল সি টাইপের কপি করলেন নইলে কোনো কিছু? জি কন্ট্রোল সি দিয়ে কপি করছি আর কি। কপি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, এগুলো শর্টকাট আর কি, আপনি করতে করতে শিখে যাবেন আর কি। আমরা যে আনঅর্ডার লিস্টটা দেখছি, এইটারও কিছু জিনিস চেঞ্জ করা যায়। সে যেরকম আমরা যদি এখানে ইউএল দিই, এটার নাম চেঞ্জ করে এটাকে যদি ইউএল দিই, এবং এইখানে এসেও যদি ইউএল দিই, এবং এটা আনঅর্ডার লিস্ট, দেখেন এখানেও কিন্তু আমরা এই রোমান সংখ্যা অ্যাড করতে পারি, যে লিস্ট স্টাইল আপার রোমান। আবার এখানে বাই ডিফল্ট সার্কেল থাকে, আমরা স্কোয়ার অ্যাড করতে পারি। দেখেন এগুলো স্কোয়ার সাইজের আসছে, বুঝতে পারছেন? তো এরকম অনেকগুলো আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন যে কি কি আছে, এগুলো এখানে দেখবেন। এত কিছু তো আর একটা ক্লাসের মধ্যে দেখানো সম্ভব না, এখান থেকে দেখে নেবেন। এবং এখানে একটা কুইজ সিস্টেম আছে, আপনারা এই কুইজটা দিতে একটা টাইমে এখানে সাইন ইন করলে আপনার এখানে একটা সার্টিফিকেটের মতন অ্যাড হইতে পারে আর কি, এটা আপনি সিভিতে অ্যাড করতে পারেন। এখন যাই টেবিলে, আমরা টেবিল দেখছি কি, এই বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে দেখেন টেবিল, টেবিল হেড এবং টেবিল বড, টেবিল ডাটা, এই সবগুলোর উপরে বর্ডার 1 পিক্সেল দিছে, যে কারণে এরকম দেখা যাইতেছে। তারপরে এটার উইথ দিছে 100%, এটাও তো দেখেন এই বর্ডার উইথ, এগুলা তো আপনাদের দেখানো আছে, এই কারণে দেখাইতেছি না, নতুন কোনো কিছু কি বর্ডার কলাপস, এইটার মাধ্যমে কি করছে আমরা দেখি। এখানে আমাদের তো টেবিল তৈরি করা আছে, টেবিল, আচ্ছা আমরা যদি এইরকম একটা বর্ডার দিয়ে নিই, বর্ডার দেওয়ার পর যদি টেবিল কলাপস করি, তাহলে এই জিনিসটা দেখা যাবে। দেখেন আমরা যদি বর্ডার দিই, বর্ডার দেওয়ার পরে এই জিনিসটা ডাবল ডাবল আসে আর কি, ডাবল ডাবল আসে এই টেবিল কলাপসের মাধ্যমে আর কি। টেবিলটাকে কলাপস করে দিলে আর কি এই জিনিসটা সিঙ্গেল লাইনে চলে আসে। আমরা এখানে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল করে দিই, দেখেন এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। এই গেল টেবিলের কিছু স্টাইল, আরো কিছু স্টাইল আছে, এগুলো দেখে নেবেন। এগুলা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আহ আচ্ছা, এর আগে ভাই এসে বলে গেল যে রাকিব ভাই এসে বলে গেল যে কার জানি প্যাকেজিং বা এরকম জিনিসপত্র নিয়ে সমস্যা আছে, এগুলো একটু বলেন, আমি এগুলো একটু সলিউশন করে দিই আর কি, ক্লাস রেকর্ডটা বন্ধ করে দিই।